মেজ দিদি। 1। কেষ্টার মা মুড়ি কড়াই ভাজিয়া চাহিয়া চিন্তিয়া অনেক দুঃখে কেষ্টধনকে 14 বছরেরটি করিয়া মারা গেলে গ্রামে তাহারা দাঁড়াইবার স্থান রহিল না। বইমাত্র বড় বোন কাদম্বিনীর অবস্থা ভালো। সবাই কহিল, যা কেষ্ট, তোর দিদির বাড়িতে গিয়ে থাকবে, সে বড় মানুষ, বেশ থাকবি। মায়ের দুঃখে কেষ্ট কাঁদিয়া কাটিয়া জ্বর করিয়া ফেলিল। শেষে ভালো হইয়া ভিক্ষা করিয়া শ্রাদ্ধ করিল। তারপরে ন্যাড়া মাথায় একটি ছোট পুটুলি সম্বল করিয়া দিদির বাড়ি রাজহাটে আসিয়া উপস্থিত হইল। দিদি তাহাকে চিনিত না। পরিচয় পাইয়া এবং আগমনের হেতু শুনিয়া একেবারে অগ্নিমূর্তি হইয়া উঠিল। সে নিজের নিয়মে ছেলে পুলে লইয়া ঘর সংসার পাতিয়া বসিয়াছিল। অকস্মাৎ এ কি উৎপাত! পাড়ার যে বুড়া মানুষটি কেষ্টাকে পথ চিনাইয়া সঙ্গে আসিয়াছিল, তাহাকে কাদম্বিনী খুব কড়া কড়া 2-4 কথা শুনাইয়া দিয়া কহিল, ভারী আমার মাসিমার কুটুমকে ডেকে এনেছেন ভাত মারতে। সৎমাকে উদ্দেশ্য করিয়া বলিল, জ্যান্তে একদিন খোঁজ নিলে না, এখন মরে গিয়ে ছেলে পাঠিয়ে তত্ত্ব করেছেন। যাও বাপু, তুমি পরের ছেলে ফিরিয়ে নিয়ে যাও, এসব ঝঞ্ঝাট আমি পোয়াতে পারব না। বুড়া জাতিতে নাপিত। কেষ্টার মাকে ভক্তি করিত, মা ঠাকরন বলিয়া ডাকিত, তাই এত কটুক্তিতেও হাল ছাড়িল না। কাকুতি মিনতি করিয়া বলিল, দিদি ঠাকরন, লক্ষ্মীর ভাঁড়ার তোমার। কত দাসদাসী, অতীত, ফকির, কুকুর, বেড়াল এ সংসারে পাত পেতে মানুষ হয়ে যাচ্ছে। এ ছোড়া দুমুটো খেয়ে বাইরে পড়ে থাকলে তুমি জানতেও পারবে না। বড় শান্ত সুবোধ ছেলে দিদি ঠাকুরন। ভাই বলে নাও না, দুঃখী অনাথ বামুনের ছেলে বলেও বাড়ির কোণে একটু ঠাঁই দাও দিদি। এ স্তুতিতে পুলিশের দারোগার মন ভেজে। কাদম্বিনী মেয়ে মানুষ মাত্র, কাজেই সে তখনকার মতো চুপ করিয়া রহিল। বুড়া কেষ্টকে আড়ালে ডাকিয়া 2টা শলা পরামর্শ দিয়া চোখ মুছিয়া বিদায় লইল। কেষ্ট আশ্রয় পাইল। কাদম্বিনীর স্বামী নবীন মুখুজ্জের ধান চালের আড়ত ছিল। তিনি বেলা 12টার পর বাড়ি ফিরিয়া কেষ্টাকে বক্র কটাক্ষে নিরীক্ষণ করিয়া প্রশ্ন করিলেন, এটি কে? কাদম্বিনী মুখ ভারী করিয়া জবাব দিল, তোমার বড় কুটুম গো, বড় কুটুম। নাও, খাওয়াও, পড়াও, মানুষ করো, পরকালের কাজ হোক। নবীন সৎশাশুড়ির মৃত্যু সংবাদ পাইয়াছিলেন, ব্যাপারটা বুঝিলেন। কহিলেন, বটে, বেশ নধর গোলগাল দেহটি তো। স্ত্রী কহিলেন, বেশ হবে না কেন? বাবা মার বিষয় আশয় যা কিছু রেখে গিয়েছিলেন সে সমস্তই মেয়েটি ওর গব্বরে ঢুকিয়েছে। আমি তো তার একটি কানাকড়িও পেলুম না। বলা বাহুল্য, এই বিষয় আশয় একখানি মাটির ঘর এবং তৎসংলগ্ন একটি বাতাবি নেবুর গাছ। ঘরটিতে বিধবা মাথা গুঁজিয়া থাকিতেন এবং লেবুগুলি বিক্রি করিয়া ছেলের স্কুলের মাহিনা যোগাইতেন। নবীন রোষ চাপিয়া বলিলেন, খুব ভালো। কাদম্বিনী কহিলেন, ভালো নয় আবার? বড় কুটুম যে গো, তাকে তার মতো রাখতে হবে তো। এতে আমার পাঁচু গোপালের বরাতে এক বেলা এক সন্ধ্যা জোটে তো তাই ঢের, নইলে অখ্যাতিতে দেশ ভরে যাবে। বলিয়া পাশের বাড়ির দোতলা ঘরের বিশেষ একটা খোলা জানালার প্রতি রোষ কষায়িত লোচনের অগ্নিদৃষ্টি নিক্ষেপ করিলেন। এই ঘরটা তার মেজোজা হেমাঙ্গিনীর। কেষ্ট বারান্দার এক ধারে ঘাড় হেঁট করিয়া বসিয়া লজ্জায় মরিয়া যাইতেছিল। কাদম্বিনী ভাঁড়ারে ঢুকিয়া একটা নারিকেল মালায় একটুখানি তেল আনিয়া তাহার পাশে ধরিয়া দিয়া কহিলেন, আর মায়া কান্না কাঁদতে হবে না, যাও পুকুর থেকে ডুব দিয়ে এসোগে। বলি, ফুলেল তেল টেল মাখা অভ্যাস নেই তো? স্বামী চেঁচাইয়া বলিলেন, তুমি চান করতে যাবার সময় বাবুকে ডেকে নিয়ে যেও গো।
নইলে ডুবে মোলে টোলে বাড়ি শুদ্ধ লোকের হাতে দড়ি পড়বে। কেষ্ট ভাত খাইতে বসিয়াছিল। সে স্বভাবতই ভাতটা একটু বেশি খাইত, তাহাতে কাল বিকাল হইতে খাওয়া হয় নাই। আজ এতখানি পথ হাঁটিয়া আসিয়াছে, বেলাও হইয়াছে। নানা কারণে পাতের ভাতগুলি নিঃশেষ করিয়াও তাহার ঠিক ক্ষুধা মিটে নাই। নবীন অদূরে খাইতে বসিয়াছিল। লক্ষ্য করিয়া স্ত্রীকে কহিলেন, কেষ্টকে আর দুটো ভাত দাও গো। দি বলিয়া কাদম্বিনী উঠিয়া গিয়া পরিপূর্ণ এক থালা ভাত আনিয়া সমস্তটা তাহার পাতে ঢালিয়া দিয়া উচ্চ হাস্য করিয়া কহিলেন, তবেই হয়েছে, এ হাতির খোরাক নিত্য জোগাতে গেলে যে আমাদের আড়ত খালি হয়ে যাবে। ওবেলা দোকান থেকে মন 2 মোটা চাল পাঠিয়ে দিও, নইলে দেউলে হতে দেরি হবে না, তা বলে রাখছি। মর্মান্তিক লজ্জায় কেষ্টর মুখখানি আরো ঝুঁকিয়া পড়িল। সে এক মায়ের এক ছেলে, দুঃখিনী জননীর কাছে সরু চাল খাইতে পাইয়াছিল কিনা সে খবর জানি না, কিন্তু পেট ভরিয়া খাওয়ার অপরাধে কোনোদিন লজ্জায় মাথা হেঁট করিতে হয় নাই তাহা জানি। তাহার মনে পড়িল, হাজার বেশি খাইয়াও কখনো মায়ের মনের স্বাদ মিটাইতে পারে নাই। মনে পড়িল, এই সেদিনও ঘুড়ি লাটাই কিনিবার জন্য 2 মুঠা ভাত বেশি খাইয়া পয়সা আদায় করিয়া লইয়াছিল। তাহার 2 চোখের কোণ বাহিয়া বড় বড় অশ্রুর ফোঁটা ভাতের থালার উপর নিঃশব্দে ঝরিয়া পড়িতে লাগিল। সে সেই ভাত মাথা গুজিয়া গিলিতে লাগিল। বাঁ হাতটা তুলিয়া মুছিতে পর্যন্ত সাহস করিল না, পাছে দিদির চোখে পড়ে। অনতিপূর্বেই মায়া কান্না কাঁদার অপরাধে বকুনি খাইয়াছিল। সেই ধমক তাহার এত বড় মাতৃশোকেরও ঘাড় চাপিয়া রাখিল। 2 পৈতৃক বাড়িটা 2 ভাইয়ে ভাগ করিয়া লইয়াছিল। পাশের দোতলা বাড়িটা মেজ ভাই বিপিনের। ছোট ভাইয়ের অনেক দিন মৃত্যু হইয়াছিল। বিপিনেরও ধান চালের কারবার, তাহার অবস্থাও ভালো, কিন্তু বড় ভাই নবীনের সমান নয়। তথাপি ইহার বাড়িটাই দোতলা। মেজ বউ হেমাঙ্গিনী শহরের মেয়ে, সে দাসদাসী রাখিয়া লোকজন খাওয়াইয়া জাঁকজমকে থাকিতে ভালোবাসে। পয়সা বাঁচাইয়া গরিবি চালে চলে না বলিয়াই বছর 4 পূর্বে 2 জায়ে কলহ করিয়া পৃথক হইয়াছিল। সেই অবধি প্রকাশ্য কলহ অনেকবার হইয়াছে, অনেকবার মিটিয়াছে, কিন্তু মনোমালিন্য একটি দিনের জন্যও ঘুচে নাই। কারণ সেটা বড়জা কাদম্বিনীর একলার হাতে। তিনি পাকা লোক, ঠিক বুঝিতেন ভাঙা হাঁড়ি জোড়া লাগে না, কিন্তু মেজ বউ অত পাকা নয়, অমন করিয়া বুঝিতেও পারিত না। ঝগড়াটা প্রথমে সেই করিয়া ফেলিত বটে, কিন্তু সেই মিটাইবার জন্য, কথা কহিবার জন্য, খাওয়াইবার জন্য ভিতরে ভিতরে ছটফট করিয়া একদিন আস্তে আস্তে কাছে আসিয়া বসিত। শেষে হাতে পায়ে পড়িয়া কাঁদিয়া কাটিয়া ঘাট মানিয়া বড়জাকে নিজের ঘরে ধরিয়া আনিয়া ভাব করিত। এমনই করিয়া 2 জায়ের অনেক দিন কাটিয়াছে। আজ বেলা 3টা সাড়ে 3টার সময় হেমাঙ্গিনী এ বাড়িতে আসিয়া উপস্থিত হইল। কূপের পার্শ্বে সিমেন্ট বাঁধানো বেদির উপর রোদে বসিয়া কেষ্ট সাবান দিয়া একরাশ কাপড় পরিষ্কার করিতেছিল। কাদম্বিনী দূরে দাঁড়াইয়া অল্প সাবান ও অধিক গায়ের জোরে কাপড় কাচিবার কৌশলটা শিখাইয়া দিতেছিল। মেজজাকে দেখিবা মাত্র বলিয়া উঠিলেন, মা গো, ছোড়াটা কি নোংরা কাপড় চোপড় নিয়েই এসেছে। কথাটা সত্য। কেষ্টার সেই লাল পেড়ে ধুতিটা পরিয়া এবং চাদরটা গায়ে দিয়া কেহ কুটুম বাড়ি যায় না। দুটোকে পরিষ্কার করার আবশ্যক ছিল বটে, কিন্তু রজকের অভাবে ঢের বেশি আবশ্যক হইয়াছিল পুত্র পাঁচু গোপালের জোড়া 2 এবং তাহার পিতার জোড়া 2 পরিষ্কার করার। কেষ্টা আপাতত তাহাই করিতেছিল। হেমাঙ্গিনী চাহিয়াই টের পাইল বস্ত্রগুলি কাহাদের, কিন্তু সে উল্লেখ না করিয়া জিজ্ঞাসা করিল,
ছেলেটি কে দিদি? ইতিপূর্বে নিজের ঘরে বসিয়া আড়ি পাতিয়া সে সমস্তই অবগত হইয়াছিল। দিদি ইতস্তত করিতেছেন দেখিয়া পুনরায় কহিলেন, দিব্যি ছেলেটি তো, মুখের ভাব তোমার মতোই দিদি। বলি, বাপের বাড়ির কেউ নাকি? কাদম্বিনী বিরক্ত মুখে জবাব দিলেন, আমার বইমাত্র ভাই। ওরে ও কেষ্ট, তোর মেজ দিদিকে একটা প্রণাম কর না রে। কি অসভ্য ছেলে বাবা! গুরুজনকে একটা নমস্কার করতে হয়, তাও কি তোর মা শিখিয়ে দিয়ে মরেনি রে? কেষ্ট থতমত খাইয়া উঠিয়া আসিয়া কাদম্বিনীর পায়ের কাছেই নমস্কার করাতে তিনি ধমকাইয়া উঠিলেন, মর হাবা কালা নাকি? কাকে প্রণাম করতে বললুম, কাকে এসে করলে? বস্তুত আসিয়া অবধি তিরস্কার ও অপমানের অবিশ্রাম আঘাতে তাহার মাথা বেঠিক হইয়া গিয়াছিল। তাহার ঝাঁজে ব্যস্ত ও হতবুদ্ধি হইয়া হেমাঙ্গিনীর পায়ের কাছে সরিয়া আসিয়া শির অবনত করিতেই সে হাত দিয়া ধরিয়া ফেলিয়া তাহার চিবুক স্পর্শ করিয়া আশীর্বাদ করিল। থাক থাক, হয়েছে ভাই, চিরজীবী হও। কেষ্ট মুড়ের মতো তার মুখপানে চাহিয়া রহিল। এ দেশে এমন করিয়া যে কেহ কথা বলিতে পারে, ইহা যেন তাহার মাথায় ঢুকিল না। তাহার সেই কুণ্ঠিত ভীত অসহায় মুখখানির পানে চাহিবা মাত্রেই হেমাঙ্গিনীর বুকের ভিতরটা যেন মুচড়াইয়া কাঁদিয়া উঠিল। নিজেকে আর সামলাইতে না পারিয়া সহসা এই হতভাগ্য অনাথ বালককে বুকের কাছে টানিয়া লইয়া তাহার পরিশ্রান্ত ঘর্মাপ্লুত মুখখানি নিজের আঁচলে মুছাইয়া দিয়া যাকে কহিল, আহা, একে দিয়ে কি কাপড় কাচিয়ে নিতে আছে দিদি? একটা চাকর ডাকুনি কেন? কাদম্বিনী হঠাৎ অবাক হইয়া গিয়া জবাব দিতে পারিলেন না, কিন্তু নিমেষে সামলাইয়া লইয়া রাগিয়া উঠিয়া বলিলেন, আমি তো তোমার মতো বড় মানুষ নই মেজবউ, যে বাড়িতে 10-20টা দাস দাসী আছে। আমাদের গেরস্ত ঘরে। কথাটা শেষ হইবার পূর্বেই হেমাঙ্গিনী নিজের ঘরের দিকে মুখ তুলিয়া মেয়েকে ডাকিয়া কহিল, উমা, শিবুকে একবার এ বাড়িতে পাঠিয়ে দে তো মা। বড়ঠাকুর আর পাঁচুর ময়লা কাপড়গুলো পুকুর থেকে কেচে শুকোতে দিক। বড় জায়ের দিকে ফিরিয়া চাহিয়া বলিল, এবেলা কেষ্ট আর পাঁচু গোপাল আমার ওখানে খাবে দিদি। সে স্কুল থেকে এলেই পাঠিয়ে দিও, আমি ততক্ষণ একে নিয়ে যাই। কেষ্টকে কহিল, ওর মতো আমিও তোমার দিদি হই কেষ্ট, এসো আমার সঙ্গে বলিয়া তাহার একটা হাত ধরিয়া নিজেদের বাড়ি চলিয়া গেল। কাদম্বিনী বাধা দিলেন না, অধিকন্তু হেমাঙ্গিনীর প্রদত্ত এত বড় খোঁচাটাও নিঃশব্দে হজম করিলেন। তাহার কারণ, যে ব্যক্তি খোঁচা দিয়াছে সে এবেলা খরচটাও বাঁচাইয়া দিয়াছে। কাদম্বিনীর পয়সার বড় সংসারে আর কিছু ছিল না, তাই গাভী দুধ দিতে দাঁড়াইয়া পা ছুড়িলে তিনি সইতে পারিতেন। ৩ সন্ধ্যার সময় কাদম্বিনী প্রশ্ন করিলেন, কি খেয়ে এলি রে কেষ্ট? কেষ্ট সলজ্জ নতমুখে কহিল, লুচি। কি দিয়ে খেলি? কেষ্ট তেমনি ভাবে বলিল, রুই মাছের মুড়োর তরকারি, সন্দেশ, রসগো। ইস, মুড়োটা কার পাতে দিলেন? হঠাৎ এই প্রশ্নে কেষ্টর মুখখানি পাণ্ডুর হইয়া গেল। উদ্যত প্রহরণের সম্মুখে রজ্জুবদ্ধ জানোয়ারের প্রাণটা যেমন করিয়া উঠে, কেষ্টর বুকের ভিতরটায় তেমনি ধারা করিতে লাগিল। দেরি দেখিয়া কাদম্বিনী কহিলেন, তোর পাতে বুঝি? গুরুতর অপরাধীর মতো কেষ্ট মাথা হেঁট করিল। অদূরে দাওয়ায় বসিয়া নবীন তামাক খাইতেছিলেন। কাদম্বিনী সম্বোধন করিয়া বলিলেন, বলি শুনলে তো? নবীন সংক্ষেপে বলিয়া হুঁকায় টান দিলেন। কাদম্বিনী উষ্মার সহিত বলিতে লাগিলেন, খুড়ি আপনার লোক, ব্যবহারটা দেখো। পাঁচু গোপাল আমার রুই মাছের মুড়া বলতে অজ্ঞান। সে কি তা জানে না? তবে কোন আক্কেলে তার পাতে না দিয়ে বেনাবনে মুক্ত ছড়িয়ে দিলে? বলি, হ্যাঁ রে কেষ্ট, সন্দেশ রসগোল্লা খুব পেট ভরে খেলি।
7 জন্মে কখনো তুই এসব চোখেও দেখিসনি। স্বামীর দিকে চাহিয়া বলিল, যারা 2টি ভাত পেলে বেঁচে যায় তাদের পেটে লুচি সন্দেশ কি হবে? কিন্তু আমি বলছি তোমাকে, কেষ্টকে মেজগিন্নি বিগড়ে না দেয় তো আমাকে কুকুর বলে ডেকো। নবীন মৌন হইয়া রহিলেন, কারণ স্ত্রী বিদ্যমানে মেজ বউ তাহাকে বিগড়াইয়া ফেলিতে পারিবে এমন দুর্ঘটনা তিনি বিশ্বাস করিলেন না। তাহার স্ত্রীর কিন্তু স্বামীর উপরে বিশ্বাস ছিল না, বরং 16 আনা ভয় ছিল। সাদাসিধা ভালো মানুষ বলিয়া যে কেহ তাহাকে ঠকাইয়া লইতে পারে, সেই জন্য ছোট ভাই কেষ্টর মানসিক উন্নতি অবনতির প্রতি সেই অবধি তিনি প্রখর দৃষ্টি পাতিয়া রাখিলেন। পরদিন হইতেই 2টো চাকরের একটাকে ছাড়ানো হইল। কেষ্ট নবীনের ধান চালের আড়তে কাজ করিতে লাগিল। সেখানে সে ওজন করে, বিক্রি করে, 4-5 ক্রোশ পথ হাঁটিয়া নমুনা সংগ্রহ করিয়া আনে। দুপুরবেলা নবীন ভাত খাইতে আসিলে দোকান আগলায়। দিন 2 পরে একদিন তিনি আহার নিদ্রা সমাপ্ত করিয়া ফিরিয়া গেলে সে ভাত খাইতে আসিয়াছিল। তখন বেলা 3টা। কেষ্ট পুকুর হইতে স্নান করিয়া আসিয়া দেখিল দিদি ঘুমাইতেছেন। তাহার তখনকার ক্ষুধার তাড়নায় বোধ করি বাঘের মুখ হইতেও খাবার কাড়িয়া আনিতে পারিত, কিন্তু দিদিকে ডাকিয়া তুলিবে এ সাহস হইল না। রান্নাঘরের দাওয়ার একধারে চুপটি করিয়া দিদির ঘুম ভাঙার আশায় বসিয়াছিল। হঠাৎ ডাক শুনিল, কেষ্ট। সে আহ্বান কি স্নিগ্ধ হইয়াই তাহার কানে বাজিল। মুখ তুলিয়া দেখিল মেজদি তাহার দোতলার ঘরের জানালা ধরিয়া দাঁড়াইয়া আছেন। কেষ্ট একটিবার চাহিয়াই মুখ নামাইল। খানিক পরে হেমাঙ্গিনী নামিয়া আসিয়া সুমুখে দাঁড়াইয়া জিজ্ঞাসা করিলেন, কদিন দেখিনি তো, এখানে চুপ করে বসে কেন কেষ্ট? একে ক্ষুধায় অল্পেই চোখে জল আসে, তাহাতে এমন স্নেহার্দ্র কণ্ঠস্বর। তাহার 2 চোখ টলটল করিতে লাগিল। সে ঘাড় হেঁট করিয়া রহিল, উত্তর দিতে পারিল না। মেজ খুড়িমাকে সব ছেলেমেয়েরা ভালোবাসিত। তাহার গলার স্বর শুনিয়া কাদম্বিনীর ছোট মেয়ে ঘর হইতে বাহিরে আসিয়া চেঁচাইয়া বলিল, কেষ্ট মামা, রান্নাঘরে তোমার ভাত ঢাকা আছে, খাও গে, মা খেয়ে দে ঘুমোচ্ছে। হেমাঙ্গিনী অবাক হইয়া কহিলেন, কেষ্টর এখনো খাওয়া হয়নি? তোর মা খেয়ে ঘুমোচ্ছে কিরে? হ্যাঁ কেষ্ট, আজ এত বেলা হলো কেন? টুনি তাহার হইয়া জবাব দিল, কেষ্ট মামার রোজ তো এমনই বেলা হয়, বাবা খেয়ে দে দোকানে ফিরে গেলে তবে তো ও খেতে আসে। হেমাঙ্গিনী বুঝিলেন কেষ্টকে দোকানের কাজে লাগানো হইয়াছে, তাহাকে বসাইয়া খাওয়ানো হইবে এ আশা অবশ্য তিনি করেন নাই। কিন্তু একবার এই বেলার দিকে চাহিয়া, একবার এই ক্ষুধা ও তৃষ্ণায় আর্ত শিশুদেহের পানে চাহিয়া তাহার চোখ দিয়া জল পড়িতে লাগিল। আঁচলে চোখ মুছিতে মুছিতে তিনি বাড়ি চলিয়া গেলেন। মিনিট 2 পরে এক বাটি দুধ হাতে ফিরিয়া আসিয়া রান্নাঘরে ঢুকিয়াই শিহরিয়া মুখ ফিরিয়া দাঁড়াইলেন। কেষ্ট খাইতে বসিয়াছিল। একটা পিতলের থালার উপর ঠান্ডা শুকনা ডেলা পাকানো ভাত, একপাশে একটুখানি ডাল ও কি একটু তরকারির মতো। দুধটুকু পাইয়া তাহার মলিন মুখখানি হাসিতে ভরিয়া গেল। হেমাঙ্গিনী দ্বারের বাহিরে আসিয়া দাঁড়াইয়া রহিলেন। কেষ্ট খাওয়া শেষ করিয়া পুকুরে আঁচাইতে চলিয়া গেলে একটিবার মুখ বাড়াইয়া দেখিলেন পাতে গোনা একটিও ভাত পড়িয়া নাই। ক্ষুধার জ্বালায় সে সেই অন্ন নিঃশেষ করিয়া খাইয়াছে। হেমাঙ্গিনীর ছেলে ললিত প্রায় এই বয়সী। নিজের অবর্তমানে নিজের ছেলেকে এই অবস্থায় হঠাৎ কল্পনা করিয়া ফেলিয়া কান্নার ঢেউ তাহার কণ্ঠ পর্যন্ত ফেনাইয়া উঠিল। তিনি সেই কান্না চাপিতে চাপিতে বাড়ি চলিয়া গেলেন।